হাই, বিকশিত সুপ্ত প্রতিভা এই মহান লক্ষ্যকে সামনে রেখে গড়ে ওঠা প্রতিভা অনলাইন স্কুলে আজকের ক্লাসে যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে সুস্বাগতম এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইমন স্যার। আজকে জিএস অর্থাৎ ক্লাস 8-এর সপ্তম অধ্যায়ের ক্লাস নিব। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন যে সপ্তম অধ্যায়ের ক্লাসটা দেওয়ার জন্য। তো সপ্তম অধ্যায়টা আসলে জিএসসির জন্য অনেক ইম্পর্টেন্ট এবং শুধু জিএসসি না, ইন হায়ার স্টাডিতেও এই চ্যাপ্টারটার আসলে অনেক গুরুত্ব রয়েছে। তো শুরু করা যাক ক্লাসটা। দেখেন, সপ্তম অধ্যায় চ্যাপ্টার 7 পৃথিবী ও মহাকর্ষ, আর্থ অ্যান্ড গ্র্যাভিটেশন। তো পৃথিবী মহাকর্ষ এই চ্যাপ্টারের নামকরণের সার্থকতা আমরা আগে ফার্স্টে জানি যে পৃথিবী মহাকর্ষ বলতে কি বুঝি। ঠিক আছে, তো আমরা পৃথিবীতে সবাই চিনি, আমরা সবাই পৃথিবীর পৃষ্ঠে বসবাস করি। পৃথিবীর চেহারাটা এরকম আমরা জানি যে দিস ইজ আন্ডা। এই আন্ডার দুই পাশে যদি চাপা হয়, মাঝখানে যদি টেপা হয়, সেটা হয়ে যায় কি পৃথিবী, অ্যাজ লাইক অ্যাজ দিস, এরকম পৃথিবী। তো এই পৃথিবীর পৃষ্ঠে আমরা বসবাস করি, বিভিন্ন নামে, হ্যাঁ, মিস্টার স্মার্ট, মিস্টার সকিনা না মিসেস সকিনা, যাই হোক ইত্যাদি নামে এরকম, হ্যাঁ, আমরা বিভিন্নজন বিভিন্ন নামে পৃথিবীর পৃষ্ঠে বসবাস করি। পৃথিবী এবং মহাকর্ষ, পৃথিবী তাহলে আমরা যেখানে বসবাস করি, এই সুন্দর পৃথিবী, বিশাল পৃথিবী, এটা কিন্তু একদম সুষম গোলক নয়, আমরা জাস্ট পৃথিবী সম্পর্কে একটু জানি। আর এই পৃথিবীটার দুই পাশে একটু চাপা আছে, মাঝখানে একটু প্রশস্ত আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা পৃথিবী জেনে গেলাম। পৃথিবীর পৃষ্ঠে থাকা মহাকর্ষ কি? মহাকর্ষ হচ্ছে মহান যে আকর্ষণ, হ্যাঁ, মহাকর্ষ এক কথা আমরা এরকম ভাঙতে পারি যে মহান যে আকর্ষণ, মহাকর্ষ। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে মহাবিশ্বের প্রতিটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, হ্যাঁ, এই আকর্ষণটা হচ্ছে মহাকর্ষ, মহান যে আকর্ষণ, এটা এমন তেমন আকর্ষণ নয়। তো এই যেমন ধরেন আমি এই মার্কাটা যদি ফেলে দিই তাহলে পৃথিবী আকর্ষণ করতেছে, বা ছেড়ে দিই যদি তাহলে পৃথিবী টেনে নিবে। ঠিক আছে, আবার ধরেন পৃথিবী আর মার্কার মধ্যে আকর্ষণ, আবার সূর্য চন্দ্র একটা আকর্ষণ আছে, যে কারণে নির্দিষ্ট কক্ষপথে মহাবিশ্বের প্রতিটাই মহান স্রষ্টার এই সুন্দর সৃষ্টির প্রতিটা গ্রহ উপগ্রহ, হ্যাঁ, নক্ষত্র, এগুলো নিজ নিজ কক্ষপথে নির্দিষ্ট গতিতে একটা ডিসিপ্লাইন ওয়েতে আবর্তন করতেছে, কারণ এদের মধ্যে একটা নির্দিষ্ট আকর্ষণ শক্তি রয়েছে, হ্যাঁ। তো এটাই হচ্ছে আমাদের মহাকর্ষ। ক্লিয়ার? তো আশা করি আমরা এই চ্যাপ্টারের নামকরণের সার্থকতা বুঝে গেছি যে বাংলা পৃথিবী মহাকর্ষ কি, তাহলে আমরা যেখানে বসবাস করি সেটার কথা, এবং এই মহাবিশ্বের প্রতিটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে মহাকর্ষ, এটাই এখানে আলোকপাত, এই অনুযায়ী এটার নামকরণ। ক্লিয়ার? তো আমরা এখন এই চ্যাপ্টারের মেইন কন্টেন্টগুলো কি দেখে আসি, যে আলোচ্য বিষয় কী কী আছে এই চ্যাপ্টারে। তো ফার্স্টে আমরা এই চ্যাপ্টার মহাকর্ষ অভিকর্ষ কী জিনিস সেটা নিয়ে আলোচনা করবো, হ্যাঁ। তারপরে নিউটন, বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, একটা মহান সূত্র আছে, এই মহাকর্ষের সূত্র, এটা নিয়ে একটা গল্প আছে, সেটা আমরা দেখব। তারপর অভিকর্ষ স্তরণের রাশিমালা এবং অভিকর্ষ স্তরণ পৃথিবীর কোথায় কেমন হয় এটা নিয়ে আলোচনা আছে। তারপরে ভর কী জিনিস, ওজন কী জিনিস, সেদের মধ্যে কি তুলনা আছে সেটা নিয়ে আছে। তারপর ভর ওজনিক রিলেশনশিপ বিটুইন ওয়েট অ্যান্ড ম্যাস, হ্যাঁ, ভর এবং ওজনের মধ্যে কি সম্পর্ক সেটা আলোচনা হবে। এবং পৃথিবীর বিভিন্ন স্থানে আমরা দেখব যে অভিকর্ষ স্তরণ তথা বস্তুর ওজন ভিন্ন ভিন্ন হয়। তো এটা কেন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং সবশেষে চ্যাপ্টারের যে ওজনহীনতা, ওয়েটলেসনেস বা ওজনহীনতা কী, বা যে লিফটে আমরা যদি আরোহণ করি বা মহাশূন্য যান এর কোনো ক্ষেত্রে কী হয়, ওজনহীনতা তৈরি হয়, হ্যাঁ, এই বিষয়টা আমরা আলোচনা করি। এটা কিন্তু অনেক মজার একটা পার্ট, ওজনহীনতা, এটা আলোচনা করি এই চ্যাপ্টারটা শেষ। ওকে, তো আশা করি সবাই পুরো চ্যাপ্টার সম্পর্কে একটা গ্রোস ধারণা হয়ে গেছে, তাই না? পুরো চ্যাপ্টার সম্পর্কে এখন আমরা একটা একটা করে টপিক ধীরে ধীরে পড়বো। আর একটা কথা বলি, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের পদার্থবিজ্ঞানের অংশ, এবং আপনাদের জিএসসিতে যারা আছেন ইন ফিউচারে 9-10-এ চলে আসবেন সায়েন্সে বা বিভিন্ন, তো এই চ্যাপ্টারটা কিন্তু নিয়ে আলোচনা আছে সব জায়গায়, আপনি যেখানেই যান, হ্যাঁ, সায়েন্স আর্টস কমার্স যেখানে বিজ্ঞানের এই অংশটা থাকে সাধারণত, তো এই অংশটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা। আর জিএসসির কোশ্চেনগুলো এখান থেকে হয়, এই চ্যাপ্টার থেকে, হ্যাঁ, বিগত বছরগুলোতে সবসময় প্রায় কোশ্চেন থাকেই। আর আমার যেহেতু কমিটমেন্ট আছেই, জিএসসির বিজ্ঞান ম্যাথ প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও ক্লাস আপলোড করব। তো এটার আজকে একটা ভিডিও, এই চ্যাপ্টারটা 2টা ভিডিও করব, যাতে খুব ভালো করে বোঝাইতে পারি, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে একদম বিজ্ঞানের 14টা চ্যাপ্টার ইনশাল্লাহ ভিডিও দেব। ওকে, তো শুরু করি ফার্স্ট থেকে। তো মহাকর্ষ কাকে বলে দেখেন,
মহাকর্ষ, গ্র্যাভিটেশন। হ্যাঁ, মহাকর্ষ বলা হচ্ছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। আমি মুখে বলতেছি কারণ লিখতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও। তাহলে মহাকর্ষ কাকে বলে? আমি আবার বলতেছি মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে কি বলে? মহাকর্ষ বলে। মহান যে আকর্ষণ, এমন তেমন আকর্ষণ না কিন্তু। যেমন ধরেন, যে বলতে পারি সূর্য প্লাস চন্দ্র, এদের মধ্যে আকর্ষণ। হ্যাঁ, সূর্য চন্দ্রের মধ্যে আকর্ষণ। আবার ধরেন পৃথিবী প্লাস আমার একটা বই বা কলম যাই বল, এদের মধ্যে আকর্ষণ। তাহলে মহাবিশ্বের প্রতিটি বস্তু এই আকর্ষণগুলো প্রত্যেকটার মধ্যে একটা আকর্ষণ আছে, এটা হচ্ছে মহাকর্ষ। এই দুইটাই কি? মহাকর্ষ। ক্লিয়ার? মহাকর্ষ। দেন আসেন অভিকর্ষ জিনিসটা। অভি শব্দের অর্থ কিন্তু আর্থ, পৃথিবী। অভিকর্ষণ মানে পৃথিবীর আকর্ষণ, ঠিক আছে? এটাকে মাধ্যাকর্ষণও বলা আছে। এটা মজার একটা বিষয়। অনেক সময় আসে মাধ্যাকর্ষণ কি, স্টুডেন্টরা একটু ঘাবড়ায় যায়। মাধ্যাকর্ষণ অর্থাৎ যা অভিকর্ষণ তাই হচ্ছে মাধ্যাকর্ষণ। তো অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ কাকে বলে, এটা সংজ্ঞাটা একটু বলি আগে, মনোযোগ দিয়ে শোনে। যে এইভাবে সংজ্ঞাটা, এই মহাকর্ষের সংজ্ঞা থেকে অভিকর্ষ সংজ্ঞাটা নিয়ে আসবো। কি টেকনিক্যালে দেখেন, পড়ালেখা আসলে আমরা সবাই মেধাবী। আমি বিশ্বাস করি যে আপনারা এখন যারা জিএসসিতে আছেন বা বিভিন্ন প্রান্তে যারা আছেন, এই যে এখন লকডাউন বা বিভিন্ন মুহূর্ত, তো আমরা সবারই প্রতিভা রয়েছে। একটু সঠিক গাইডলাইন, একটা সঠিক পরিবেশ পেলে আমি বিশ্বাস করি যে আপনারা সবাই অনেক ভালো করবেন, আগামীতে অনেক ভালো কিছু করার যোগ্যতা রাখেন প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি। তো যাই হোক, তবে আমরা সবাই মেধাবী সমান, কিন্তু যে মেধাটাকে সঠিক ইউজ করে, মেধাটাকে সঠিক ট্রিক্সে অ্যাপ্লাই করে, প্ল্যান করে অ্যাপ্লাই করে, সেই জীবনে কিন্তু সফলতার উচ্চ শিখরে আরোহিত হয়। তো একটু প্ল্যান করে পড়তে হবে, টেকনিক্যালি পড়তে হবে, ট্রিক্স করে পড়তে হবে। দেখেন কিভাবে। তাহলে মহাকর্ষ যে সূত্র দিয়ে, সেখান থেকে আমি অভিকর্ষের সূত্র দিয়ে দেবো। কিভাবে? একটু চেঞ্জ করে, যে এইভাবে লিখবেন যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। এদের মধ্যে একটি যদি পৃথিবী হয়, তবে পৃথিবী ও অন্য বস্তুর মধ্যে আকর্ষণকে অভিকর্ষ বলে। মানে ওই যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা বললাম একে অপরকে আকর্ষণ করে, এদের মধ্যে একটা পৃথিবী থাকলে অন্য যে কোনো বস্তুর আকর্ষণকে অভিকর্ষ বলা। ক্লিয়ার? তাহলে আমি আবার বলতেছি যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, এদের মধ্যে একটি যদি পৃথিবী হয়, তবে পৃথিবী অন্য বস্তুর আকর্ষণকে কি বলা হবে? অভিকর্ষ বলা। যেমন এই যে এইটাই, হ্যাঁ, যেমন ধরেন লিখি পৃথিবী প্লাস বই, অর্থাৎ পৃথিবী আর বইয়ের আকর্ষণ। এটা হচ্ছে কি? এটাই হচ্ছে আপনার অভিকর্ষ। ক্লিয়ার? এটা হচ্ছে আপনার অভিকর্ষ বল বা মধ্যাকর্ষণ, পৃথিবী বইয়ের মধ্যে আকর্ষণ। এখন একটা কোশ্চিন হয় আপনাদের, এখন আপনারা নিজেই কমন সেন্সে দেখেন, একদম কমন সেন্সে, যে দেখেন মহাকর্ষের মধ্যে পৃথিবীও আছে, অন্য বস্তু দুটো আছে, আর অভিকর্ষের মধ্যে শুধু পৃথিবী আর একটা বস্তু আছে, তাই তো? তার মানে আমরা বলতে পারতেছি দেখেন যে সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। এটা কিন্তু অনেক সময় সৃজনশীল ক্ষতে আসে যেছে, হ্যাঁ, বিগত বছরগুলোতেও আসছে, ভালো ভালো স্কুলগুলোতেও আসে। তাহলে আমরা এটা কিভাবে ব্যাখ্যা দিতে পারি? দেখেন আমি এইভাবে লিখতে পারি যে কোশ্চেনটা কি বললাম, যে সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। যেমন পৃথিবী আর বইয়ের আকর্ষণ, এটা কি? এটাকে আমরা অভিকর্ষ জানলাম, তাই না, বা মধ্যাকর্ষণ। তাহলে যদি এই কোশ্চেনটা আসে 2 মার্কসে, কেমনে লিখবেন? আগে মহাকর্ষের সংজ্ঞা দিবেন, অভিকর্ষের সংজ্ঞা দিবেন, তারপরে এই উদাহরণটা দিবেন, দিয়ে লিখবেন যে উপরোক্ত উদাহরণগুলো দেখা যায় যে সূর্য, চন্দ্র, পৃথিবী, বইয়ের আকর্ষণ হচ্ছে মহাকর্ষ প্রত্যেকটা। কিন্তু এখানে পৃথিবী, বইয়ের আকর্ষণও এক ধরনের মহাকর্ষ, তবে এখানে পৃথিবী থাকায় এটা এক ধরনের অভিকর্ষ বটে। সুতরাং আমরা বলতে পারি এই যে সকল অভিকর্ষ, এই সকল অভিকর্ষই কি? মহাকর্ষের অন্তর্গত। কিন্তু সকল মহাকর্ষে যে এটা শুধু মহাকর্ষ, এটা কি নয়? অভিকর্ষ নয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন সবাই যে এই দুই ধরনের যে আকর্ষণ, দুটাই মহাকর্ষ, কিন্তু পৃথিবী আর বইয়ের আকর্ষণ শুধু অভিকর্ষ। সূর্য আর চন্দ্রের আকর্ষণ অভিকর্ষ নয়, কারণ এখানে পৃথিবী নেই। সো আমরা এখান থেকে সহজে বলতে পারবো যে সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ কি নয়? অভিকর্ষ নয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আসেন এই যে মহাকর্ষ, মহান যে আকর্ষণ, এই মহাকর্ষটা কিভাবে পৃথিবীতে আসলো, হ্যাঁ, কোন বিজ্ঞানী আবিষ্কার করলে? এটা একটা মজার গল্প আছে, আমরা জানি, অনেকেই পড়ছি বিভিন্ন জায়গায়, আপনারাও হয়তো অনেকেই জানেন যে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন একদিন একটা বাগানে আপেল গাছের নিচে বসেছিল, হঠাৎ টাস করে তার মাথার উপর একটা আপেল পড়লো। হ্যাঁ, ভাগ্যেস নারিকেল পড়ে নেই। তো যাই হোক, তো আপেল পড়ার পরে সে আপেলটাকে না খায় চিন্তা করতে লাগলো, আপেলটা কেন এসে আমার মাথার পর পড়লো বা নিচে কেন পড়লো? হ্যাঁ, নিশ্চয়ই তাহলে নিচ থেকে কেউ আকর্ষণ করতেছে পৃথিবীর
হ্যাঁ তার দিকে টানতেছে, সেখান থেকে উনি এখানে চিন্তা করলেন বা ধারণা নিলেন যে তার মানে পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে, আপেল না প্রত্যেকটা বস্তুকে তার দিকে আকর্ষণ করতেছে। দেখছেন তাদেরকে থিঙ্কিং, এই জন্যই তারা সায়েন্টিস্ট। উনি আরও চিন্তা করলো শুধু পৃথিবী না, মহাবিশ্বের প্রতিটা বস্তু এরকম একজন আরেকজনকে নিজের দিকে আকর্ষণ করতেছে। এটাই হচ্ছে মহাকর্ষ। আর এটা দিয়ে বিজ্ঞানী নিউটন একটা মজার সূত্র দিল, যেটাকে বলা হয় নিউটনের মহাকর্ষ সূত্র। ঠিক আছে, তা আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটা এখন জানি, এবং এখান থেকে কিন্তু কোশ্চেন থাকেই যে নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো, গাণিতিক ব্যাখ্যা দাও আর প্রমাণ করো। হ্যাঁ, তো কী ধরনের কোশ্চেন হয় আমি একটু লিখতেছি, দেখেন। ওকে, আমি লিখে ফেলছি। এখান থেকে এই নিউটনের যে মহাকর্ষ সূত্র দিয়েছে, এখান থেকে কী টাইপের কোশ্চেনগুলো বিগত বছর আসে, নিউটনের মহাকর্ষ সূত্র এবং গাণিতিক ব্যাখ্যা। মহাকর্ষ সূত্র এটা কিন্তু 1 মার্কসেও আসে। গাণিতিক ব্যাখ্যা আবার বলে যে প্রমাণ করে যে F=g m1 m2 / d²। এটাই তো নিউটনের মহাকর্ষ সূত্র কি, উনি বললো যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দ্রুতের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল এদের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। হ্যাঁ, এই যে 3টা কথা আসবে, একটু জিনিসটা আমি চিত্রকে দেখাই। ধরেন এই একটা বস্তু, এই একটা বস্তুগুলোকে সাধারণত আমরা বৃত্তাকার নিব। এর ভর কেন্দ্র হচ্ছে যেটা এই বরাবরকে ক্রিয়া করবে। তো এর ভরটাকে আমরা যদি m1 ধরি, এই ভরটাকে প্রথম বস্তু m1, দ্বিতীয় বস্তু, আচ্ছা এই যে ভর কি এটা আমি একটু পরে লিখতেছি। আচ্ছা, এদের মধ্যবর্তী এই যে একটা সরল রেখা টানছি, একজন আরেকজনকে নিজের দিকে আকর্ষণ করতে। আকর্ষণ এফতে ফোর্স, বল, আকর্ষণ বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আর এর দূরত্বটা সবসময় ভর কেন্দ্র থেকে আনা হয়। দূরত্ব হচ্ছে ইংলিশ হচ্ছে ডিস্টেন্স, এই যে একে ডি দ্বারা প্রকাশ করা। ঠিক আছে, এরকম আমরা দুইটা বস্তু দিয়ে এটা ব্যাখ্যা করতে পারবো। তার আগে আমি কয়েকটা একটু রাশি লিখে দিই আপনাদের। এই যে রাশি বলতে কি, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। আর আমাদের ফিজিক্সে এরকম বেশ কিছু রাশি রয়েছে, এবং রাশিকে প্রকাশ করার সংক্ষিপ্ত কিছু রূপ বা নিয়ম আছে, সেগুলো একটু জানি যে এই চ্যাপ্টারে কী কী আছে। যেমন ধরুন এই চ্যাপ্টারে লাগবে বস্তুর ফার্স্ট আকর্ষণ বল। হ্যাঁ, তো আকর্ষণ বল, বলের ইংলিশ কি ফোর্স, আকর্ষণ বলকে এফ দ্বারা প্রকাশ করা। বলের ইংলিশ যেহেতু এফ দ্য ফোর্স, এবং এর একক হচ্ছে, বলের একক হচ্ছে নিউটন। ঠিক আছে, নিউটন, বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের নাম অনুযায়ী তার সম্মানা থেকে নিউটন করা হয়েছে। তারপরে ধরেন আছে ভর, বস্তুর ভর, ভরের ইংলিশ হচ্ছে ম্যাস, একে এম দ্বারা প্রকাশ করে, এবং ভরের একক হচ্ছে কিলোগ্রাম, যেটাকে সংক্ষেপে কেজি এইভাবে লেখা। তারপরে ধরেন দূরত্ব, দূরত্ব ইংলিশ হচ্ছে ডিস্টেন্স, হ্যাঁ, একে স্মল ডি দ্বারা প্রকাশ করা। আর দূরত্বের একক কি আমরা জানি মিটার। এবং দ্রুতের এই এককগুলো আমি যেটা লিখতো, একক আবার অনেক সময় এসআই একক, সিজিএস একক, তবে এটা এসআই একক, সিস্টেম ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক যেটা একক আমাদের, এটাই ব্যবহার করা। দ্রুতের একক মিটার, মিটারকে এম দ্বারা প্রকাশ করা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে মহাকর্ষ বল, মহাকর্ষ ধ্রুবক, মহাকর্ষ বল তো লিখছি, বা আকর্ষণ বল, বা এটাকে মহাকর্ষ বলও বলা যেতে পারে। ঠিক আছে, আকর্ষণ বল, মহাকর্ষ বল, এফ বল। তারপরে মহাকর্ষ ধ্রুবক, এটা একটু পরে আসবো আমরা। মহাকর্ষ ধ্রুবক গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, হ্যাঁ, একে ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করা। এর একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা কীভাবে হলো আমি দেখাবো একটু, এটার একক। তারপরে আরও কিছু আপনাদের আছে, যে ওজন, ওজনকে ওয়েট, ডাব্লিউতে ওয়েট, ওয়েট মানে ওজন। তো ওজনের একক হচ্ছে, এরও একক হচ্ছে নিউটন। যে ওজন এক ধরনের আসলে ওজন এক ধরনের বল, এই জন্য ওজনের একক হচ্ছে নিউটন। ঠিক আছে, আপাতত এইগুলো এনাফ। আর আপনাদের আচ্ছা আরেকটা আছে ত্বরণ, হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ বা ত্বরণ, সাধারণকে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, আর এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কীভাবে আসলে আমি একটু পরে দেখাবো। আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে, অভিকর্ষ ত্বরণ একে আবার জি দ্বারা, স্মল জি দ্বারা প্রকাশ করা। হ্যাঁ, এই যে আমরা আসবো একটু পরে অভিকর্ষ ত্বরণ, এর একক হচ্ছে স্মল জি দ্বারা, এর একক হচ্ছে, এরও একক একই, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার, ms⁻²। তো এই রাশিগুলো কিন্তু আপনাদের লাগবে, একটু এই রাশিগুলো আপনি একটু লিখে নেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন, এগুলো কাজে লাগবে। তাহলে বস্তুর ভরকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়, তাহলে
ভরকে আকর্ষণ বল, এফতে ফোর্স মানে বল, আকর্ষণ বল এফ দ্বারা প্রকাশকে একক হচ্ছে নিউটন ভর। এই যে আমরা যখন যে কোনো অঙ্ক, আপনাদের এখান থেকে কিন্তু ম্যাথ আসে, খুবই মজার একটা বেশ কয়েকটা ম্যাথ আছে, তো এই অঙ্কগুলো যদি আসে সবসময় এই এককে কনভার্ট করে নিয়ে আসতে হবে। ধরেন কোনো বস্তুর ভর গ্রামে রইলো, এটাকে কেজিতে কনভার্ট করে নিতে হবে অলওয়েজ। হ্যাঁ, ধর 1000 গ্রাম 1 কেজি এরকম কনভার্ট করে নিতে হবে। যদি দূরত্ব সেন্টিমিটার বা মিলিমিটার থাকে, এটাকে অবশ্যই মিটারে কনভার্ট করে নিতে হবে। ক্লিয়ার? এরকম একটা বিষয়, আন্তর্জাতিক এককগুলো একটু মনে রাখতে হবে। তা এখন আসেন, তাহলে বিজ্ঞানী নিউটন কি বলল? এখন আসেন, নিউটন বলল যে এই যে মহাকর্ষের সূত্রটা দিল যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে, যান এই যে দুইটা বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলমান বস্তুকণাদের ভরের গুণফল। এই জন্য প্রথম ভর m1 ম্যাস 1 ম্যাস 2 ভরের গুণফলের সমানুপাতিক, m1 × m2। দূরত্বের বর্গের ব্যাস, দূরত্বকে ইংলিশ d দ্বারা প্রকাশ করে, ব্যস্তানুপাতে। এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন বলতে পারেন ধরেন এই বস্তু আর এই বস্তু, সাপোজ এরা কিন্তু যে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এরকম, মানে আকর্ষণ ডাইরেক্ট আকর্ষণ। এরা কিন্তু এরকম না যে ঘুরে ফিরে যায় সেটা আকর্ষণ করবে, না, একদম সরল রেখা বরাবর আকর্ষণ করে। এটা কিন্তু একটু বুঝতে হবে, সরল রেখা বরাবর আকর্ষণ করবে। ক্লিয়ার? এটা ঘুরে ফিরে যে আকর্ষণ করবে না, একদম সরল রেখা বরাবর আকর্ষণ করবে। এখন আসেন, এই যে নিউটন মহাকর্ষ সূত্র বললাম, এই সূত্রের ব্যাখ্যাটা লিখবো। কিভাবে লেখা যায়? এরকম আপনার একটা চিত্র লিখবেন, বা এটা যদি প্রমাণ আসে আপনি এইভাবে লিখলেন যে প্রমাণ, কেমনে আমরা এটা প্রমাণ করতে পারি। হ্যাঁ, জি ইকাল টু এফ ইকাল টু জি, বা মহাকর্ষ সূত্রের ব্যাখ্যা। এখন এইভাবে লেখেন যে ধরা যাক m1 ও m2 ভর বিশিষ্ট দুইটি বস্তু। কোশ্চেনগুলো এইভাবে লিখতে হয় আর কি, আসলে যদি গাণিতিক ব্যাখ্যা দাও বা প্রমাণ বলে। ধরা যাক m1 m2 ভর, এই যে দিকে দিকে লিখতেছি যে m1 m2 ভর বিশিষ্ট দুইটি বস্তু পরস্পর থেকে d দূরত্বে অবস্থিত। ঠিক আছে, d দূরত্বে অবস্থিত। এই যে দেখা যাচ্ছে আমরা ডিস্টেন্স d দূরত্বে অবস্থিত। হ্যাঁ, তাহলে ধরা যাক m1 m2 ভর বিশিষ্ট দুইটি বস্তু পরস্পর থেকে d দূরত্বে অবস্থিত যদি এদের মধ্যবর্তী আকর্ষণ বল F হয়, তবে আকর্ষণ বল F হয়, তবে নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে কি দাঁড়াবে? নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে দাঁড়াবে। দেখেন উনি কি বলছে, প্রথম বলছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরে আকর্ষণ করে, আকর্ষণ বলমান বস্তুকণাদের ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে নিউটন মহাকর্ষ সূত্র অনুসারে কি এফ সমানুপাতিক, এটা সমানুপাতিক চিহ্ন। হ্যাঁ, প্রপোর্শনেট, এই চিহ্নটাকে বলা সমানুপাতিক বস্তু ভরের গুণফল। তাহলে m1 গুণন m2 ভরের গুণফলের সমানুপাতিক মহাকর্ষ সূত্র অনুসারে, এটা ডট ডট 1 নম্বর সমীকরণ দেয়। হ্যাঁ, এবং তারপরে তিনি বললেন এবং এই আকর্ষণ বলমান বস্তু ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে ওই আকর্ষণ বলটাই এবং সমানুপাতিক চিহ্ন 1 / দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, ডট ডট ডট, এটা 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এইখানে একটা কথা দেখেন, সমানুপাতিক কি জিনিস, ব্যস্তানুপাতিক। এটা বললো যে তাহলে আকর্ষণ বস্তুকণাদের ভরের গুণফলের সমানুপাতিক, এটা প্রপোর্শনেট এই চিহ্ন, এবং দূরত্বের বর্গ, দূরত্ব কি ডিস্টেন্স, এর বর্গে যে ডি স্কয়ার, ব্যস্তানুপাতিক, এই জন্য উল্টা বিপরীতটা হয়। এবং চিহ্নটা সমানুপাতিক চিহ্ন, এই জন্য 1/d²। ঠিক আছে, এখন এই জিনিসটার সাথে আমাদের একটু সমানুপাত কি জিনিস, ব্যস্তানুপাত, এটা একটু বুঝতে হবে। আর এই সমানুপাত আর ব্যস্তানুপাত জীবনে অনেক কাজে লাগবে, কিন্তু অনেক কাজে লাগবে আপনাদের। এটা যদি একটা ম্যাথের বিষয় খুবই, দেখেন সমানুপাত জিনিসটাকে, সমানুপাত আর বা সমানুপাতিক, আর ব্যস্তানুপাত বা ব্যস্তানুপাতিক যাই বলে। সমানুপাত হচ্ছে সমান যে অনুপাত, সমানুপাত আমরা বলতে পারি সমান যে অনুপাত, সমান অনুপাত হলে সমানুপাত, আগে এই জিনিসটা বুঝেন। আর ব্যস্ত অনুপাত ব্যস্ত যে অনুপাত। আচ্ছা, যাই হোক, তাহলে সমান অনুপাত কি জিনিস, হ্যাঁ, এটা একটু বুঝি। আচ্ছা, এটা বোঝানোর জন্য একটা সুন্দর গল্প শোনায় আগে, তাহলে এটা আরো ভালো মনে থাকবে, কারণ এটা জীবনে অনেক কাজে লাগবে। আমি আমার স্টুডেন্ট লাইফে ভুলে যেতাম, কিন্তু এই যে গল্পগুলো আমাকে খুব ভালো মনে রাখতে হেল্প করছে। ধরেন সমানুপাত কীভাবে বুঝতে পারি, ধরেন আপনার বাসায় কোনো একজন গেস্ট আসলো, ধরেন আমি ইমন স্যার আপনার বাসায় বেড়াইতে গেলাম, ওয়াও ইমন স্যার যাবে, তাহলে কি করবেন, গেস্ট আসলে বাসায় সাধারণত একটা সুন্দর স্মার্ট একটা মগে কি শরবত দেন। ধরেন এই একটা মগ
এই 3টা মগে আপনি কি দিলেন, শরবত দিলেন। এটাতে 3 চামচ চিনি দিলেন, এটাতে 2 চামচ দিলেন, এটাতে 1 চামচ, সমান পরিমাণ পানি আছে। তাহলে আমি যখন এটা খাবো বলবো মিষ্টি আছে, এটা ভালোই মিষ্টি, আর এটা ও সো সুইট, হ্যাঁ এরকম বলবো, তাই তো? তাহলে এটা বেশি মিষ্টি। তাহলে এখানে কি জিনিসটা দেখেন, চিনি এখানে কম, হ্যাঁ, আর এখানে চিনি বেশি। তাহলে যত চিনি তত মিষ্টি, চিনি বাড়লে মিষ্টি বাড়তেছে। আমরা এরকম বলি না যে যত গুড় তত মিষ্টি? তাহলে এই যে দেখেন এখানকার তুলনায় এখানে মিষ্টি বেশি, তার মানে চিনি বাড়তেছে যত তত মিষ্টি কি হচ্ছে, বাড়তেছে। ক্লিয়ার? তাহলে একটা জিনিস বাড়লে আর একটা জিনিস বাড়তেছে। আবার চিনি যত কমতেছে মিষ্টত্ব তত কমে যাচ্ছে। এখানে যা মিষ্টি তা তো এটা কম মিষ্টি, এটা আরও কম মিষ্টি, তাই না? তাহলে এই যে এই সম্পর্কটাই হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার? অর্থাৎ সমান অনুপাত, সমান যে অনুপাত, অর্থাৎ একটা বাড়লে আর একটা বাড়বে, একটা কমলে আর একটা কমবে। তাহলে আমরা সমানুপাতকে যে গাণিতিক যে রাশিগুলার একটার মান বাড়লে আর একটা মান বাড়ে বা একটার মান কমলে আর একটার মান কমে, সেই রাশি বা গাণিতিক সেই সম্পর্কটাকে বলা হয় সমানুপাতিক সম্পর্ক। বুঝতে পারছেন? তার মানে ভর যদি বাড়তে থাকে আকর্ষণ বল বাড়তে থাকবে, ভর যদি কমতে থাকে আকর্ষণ বল কমতে থাকবে। কারণ দেখেন এই যে গুণফল, হ্যাঁ, সাপোজ আমি যদি 2 কেজি নিই আর 3 কেজি নিই, তাহলে আকর্ষণ বল হচ্ছে ধরেন 6। আবার যদি আমি 3 কেজি আর 5 কেজি নিই, 3 5 15, আকর্ষণ বল 15, তাহলে বেড়ে গেল না? তাহলে ভর বাড়ার কারণ আকর্ষণ বল বেড়ে যাবে কিন্তু, তাই না? এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আশা করি বুঝতে পারছেন। এটা কিন্তু অনেক সময় এমসিকিউতে আসবে যে আকর্ষণ বল দ্বিগুণ করা হলে, হ্যাঁ, ভর দ্বিগুণ করা আকর্ষণ বলও 2 গুণ হবে, সমান অনুপাতে বাড়বে। হ্যাঁ, আবার ভর 3 গুণ করা হলে আকর্ষণ বলও 3 গুণ হবে, সমান অনুপাতে বাড়বে, এরকম। এবার আসেন ব্যস্ত অনুপাত জিনিসটা কি। ব্যস্ত অনুপাতটা বোঝানোর জন্য একটু আরেকটা গল্প শোনাই, তাহলে ভালো লাগবে। ধরেন আমরা কোথাও যখন খেতে যাই, বা আমাদের যখন আমি আপনাদের সবাই দিলাম যে হ্যাঁ রেডিসনে খাওয়াবো সাপোজ, হ্যাঁ, জাস্ট জীবন স্যার সবাইকে একদিন খাওয়াবে কোথাও ভালো জায়গায়। তাহলে আপনারা কি করেন, সেখানে খেতে যাওয়ার পরে আমাদের যে স্টোমাক, হ্যাঁ, এটা আমাদের স্টোমাক, হ্যাঁ, স্যার খাওয়াবে এই জন্য হয়তো না খেয়ে আছেন কয়েক বেলা বা এরকম অপেক্ষা করতেছেন। তাহলে আপনি যখন খাবার খাবেন, অনেক পেটে ক্ষুধা ছিল, কিন্তু অনেক খাবার, হ্যাঁ, ক্ষুধা ছিল, যখন খাবার খাবেন পেটে যখন খাবার বাড়তে থাকবে, হ্যাঁ, খাবার পেটে বাড়তেছে, ক্ষুধা কি হচ্ছে, কমতেছে না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে খাবার বাড়তেছে, ক্ষুধা বিনিময়ে কি যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে খাবার আরও বাড়তেছে, ক্ষুধা আরও কমে আসতে, একসময় আর ক্ষুধা থাকবে না, সামনে আরও মজার মজার খাবার থাকলে খাইতে পারবো না, কারণ অলরেডি একদম পেট পরিপূর্ণ, গলা পর্যন্ত, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তাহলে এটা দিয়ে আমি কি বুঝালাম, যে আমরা যখন খাচ্ছি খাবার পেটের মধ্যে বাড়তেছে কিন্তু ক্ষুধা আলটিমেটলি কমতেছে, তার মানে একটা জিনিস বাড়লে আর একটা জিনিস কমে যাচ্ছে। এই যে এই বিপরীত ধরনের এই সম্পর্কটার নামই হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক বা ব্যস্তানুপাত। ক্লিয়ার? আশা করি বুঝতে হবে। তার মানে আমরা বলতে পারি যে গাণিতিক রাশির মান একটার মান বাড়লে আর একটার মান কমবে, বা একটার মান কমলে আর একটার মান বাড়ে, সেই সম্পর্কটাকে হচ্ছে ব্যস্তানুপাত সম্পর্ক বলে। ক্লিয়ার? যেমন দূরত্ব যখন যত বাড়বে আকর্ষণ বল তত কমে আসবে, আর দূরত্ব যত কমে আসবে আকর্ষণ বল তত কি বেড়ে যাবে, তাই না? আমরা বলি যে কি যেন, চোখের আড়াল তো, হ্যাঁ, তার মানে দূরত্ব যত বেড়ে যায় আকর্ষণ বল তত কমে কিন্তু, আর দূরত্ব যত কম হয় আকর্ষণ বল তত বাড়তে থাকে। ঠিক আছে? দূরত্ব বাড়লে আকর্ষণ বল কমবে, বাড়লে কমবে, আর দূরত্ব কমলে আকর্ষণ বল বাড়বে। এটা হচ্ছে ব্যস্তানুপাত সম্পর্ক। আশা করি বুঝতে পেরেছেন। যেমন আমি ওই শরবতের ক্ষেত্রে বলতে পারি যে পানি যত বাড়বে মিষ্টি তত কি কমবে, পানি যত কমবে মিষ্টি তত বাড়বে। এগুলো হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আশা করি আমরা সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক জিনিসটা বুঝে গেছি, তাই তো? তাহলে আমি আবার ওই আগের জায়গায় চলে আসলাম। তাহলে আকর্ষণ বল বস্তুকণাদের ভরের গুণফলে সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাত। এখন 1 ও 2 নং সমীকরণ হতে পায়, 1 ও 2 নং সমীকরণ হতে পায়। এখন সংক্ষেপে লিখলাম, এখন 1 ও 2 নং সমীকরণ হতে পায়। কি পাবো? এফ সমানুপাতিক, দেখেন এই দুইটা সমানুপাতিক নিলে m1 m2 উপরে, নিচে হচ্ছে ডি স্কয়ার, এইভাবে লেখা যায়। হ্যাঁ, উপরে এটা, নিচে ডি স্কয়ার আছে এটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কখনো যদি সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে সমান চিহ্ন দিতে চাই বা কোনো সমীকরণ আকারে প্রকাশ করতে চাই, তখন অবশ্যই একটা ধ্রুবক ইউজ করতে হয়, কনস্ট্যান্ট। সো আমরা লিখতে পারি বা এফ ইজ ইকাল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। ক্লিয়ার? বা আমি সমান চিহ্ন দিয়ে দিলাম। সুতরাং এফ ইকাল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এই যে দেখেন আপনার এই প্রমাণটা হয়ে গেল। এফ ইকাল টু কি দাঁড়ালো, আমি একটু ফ্রেশ করে লিখি এখানে। তার মানে এফ ইজ ইকাল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার।
শেষ। এই যে এখানে জি আসলো তার বিনিময়ে সমান চিহ্ন বললো, এখানে লিখে দেবেন এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক। হ্যাঁ, নিচে লিখবেন, আমি এখানে লিখতে জি একটি সমানুপাতিক, এটা হচ্ছে কি ধ্রুবক। ধ্রুবক, একে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। শেষ। এই পর্যন্ত লিখলে এই প্রমাণ, নিউটনের মহাকর্ষের সূত্র ব্যাখ্যা এবং গাণিতিক ব্যাখ্যা বা প্রমাণ এই পর্যন্ত হয়ে গেল। এটা কিন্তু পরীক্ষা আসে, নিউটনের অর্থাৎ F = gm1m2 / d²। আমরা সহজেই কিন্তু এটা প্রমাণ করে ফেললাম। এখন আসেন এইখান থেকে কিছু ম্যাথ আসে আপনাদের, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কি কি ম্যাথ আসে এটা একটু দেখে আমরা। তাহলে আমরা নিউটনের মহাকর্ষের সূত্র ও প্রমাণ জেনে গেলাম এবং সমানুপাতিক কী জিনিস, ব্যস্তানুপাতিক কী জিনিস জেনে গেলাম। খুবই মজা করে জেনে গেলাম একটা গল্প দিয়ে, কিন্তু এটা কিন্তু কাজে লাগবে জীবনে, আবার বলতেছি। তাহলে এখন আসেন এখান থেকে কী কী অঙ্ক আসতে পারে। তাহলে আমরা মূল সূত্র কি পাইলাম, F = g m1m2 / d²। এটা হচ্ছে মূল সূত্র পাইলাম। এখান থেকে দেখেন জি কি লেখা যাবে, বা F = বা এই যে যদি বজ্র গুণন করি FD² = আমি এরকম লিখে, যেমন ধরেন আমি যেটা বজ্র গুণন দিই জি m1m2 = FD²। হ্যাঁ, এটা যদি জিটা আসলে উপরে আছে, ঠিক আছে, তাহলে FD²। সুতরাং জি = কি লেখা যাবে, FD² / m1m2। ক্লিয়ার? এখান থেকে আমরা মহাকর্ষীয় ধ্রুবক জি এইভাবে বের করে নিয়ে আসতে পারি এবং এখান থেকে এককও বলতে পারবো। তো এখান থেকে আবার এটা সংজ্ঞাও দেওয়া যাবে যে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক কাকে বল। হ্যাঁ, বা মহাকর্ষীয় ধ্রুবক বলতে কি বুঝো, এটা আসে কিন্তু অনেক সময় সৃজনশীল কথা। দেখেন এইভাবে আমরা সংজ্ঞা নিলাম যে m1m2 যদি বলতেছে 1 কেজি ভরের দুইটা বস্তু পরস্পর যদি 1 মিটার দূরে থাকে, এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করবে সেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি। এটা কিন্তু মুখস্থ না, জাস্ট বোঝার বিষয়। যে ধর এরকম দুইটা বস্তু, এর ভর যদি 1 কেজি করে হয় এবং এদের দূরত্ব মধ্যবর্তী যদি কত হয় 1 মিটার হয়, তাহলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করবে এই বলটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি। ঠিক আছে, এটাই মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা, যে 1 কেজি ভরের দুইটা বস্তু পরস্পর 1 মিটার দূরে থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। ক্লিয়ার? বা সর্বজনীন এর মান আছে। এই মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান হচ্ছে g = 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার বা kg⁻²। হ্যাঁ, এটা কেন হলো এটা আমি একটু বলতেছি। দেখেন এই এককটা কিভাবে আসলো সেটাও একটু বোঝাই দিচ্ছি, আর এইখান থেকে কিন্তু এরকম অঙ্ক আসবে। এককটা কিভাবে হলো একটু দেখেন, যে আমি এইভাবে এককটা নির্ণয় করে দিই। বলের একক কি, নিউটন আমরা জানি। দূরত্বের একক কি, মিটার স্কোয়ার। হ্যাঁ, যেহেতু মিটার d², দূরত্বের একক মিটার আমরা সবাই জানি, এটা d² দিয়ে। ভরের একক কেজি, তাহলে কেজি আর কেজি গুণ করলে কত হবে, kg²। ঠিক আছে, তাহলে এই কেজি যদি উপরে চলে যায়, নিউটন মিটার স্কোয়ার উপরে আসে, কেজি যখন উপরে চলে যাবে তখন এর পাওয়ারটা মাইনাস হয়ে যায়, নিউটন মিটার পার kg²। এটা আপনারা সবাই জানেন আশা করি। হ্যাঁ, সূচকের নিয়ম অনুযায়ী, যেমন ধরেন 1/a²। হ্যাঁ, এটাকে যদি আমরা বরাবর লিখি তাহলে এই পাওয়ারটা উপরে উঠে গেলে মাইনাস হয়ে যায়, a⁻² হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, বা ধরেন 1/a⁵, এটা যখন উপরে চলে যাবে a⁻⁵, পাওয়ারটা ইনভার্স হয়ে যাবে এবং এটা দ্বারাও a⁻² মানে 1/a², a⁻⁵ 1/a⁵। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সূচকের গাণিতিক নিয়ম অনুযায়ী। সো এই যে দেখেন এইভাবে নিউটন মিটার স্কোয়ার পার kg² এর এককটা চলে আসলো, মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক। বুঝতে পারছেন আশা করি সবাই। এখন এখান থেকে কতগুলো সূত্র বের করা যায় দেখেন। কি কি সূত্র বের করলাম, একটা সূত্র দিলাম আকর্ষণ বল। হ্যাঁ, তারপরে মহাকর্ষীয় ধ্রুবক নির্ণয় সূত্র, এখান থেকে আবার বস্তুর ভর নির্ণয় সূত্র দেখেন। তাহলে m1 সমান কি লেখা যাবে, এই যে এখান থেকে আমি একটু বলি, যদি m1 সমান লেখা যাবে FD² / gm2। ওয়াও। হ্যাঁ, আবার যদি বলা হয় দ্বিতীয় বস্তুর ভর, তাহলে m2 সমান আবার কি লেখা যাবে, এখান থেকেই আমরা একটু যদি দেখি, তাহলে এখান থেকে লেখা যাবে FD² / gm1। ক্লিয়ার? m1 এইভাবে বের করতে হয়। এখন যদি আবার ডি বের করতে বলে, তাহলে ডি এখান থেকে কী সমীকরণ আসে আমি এখানে লিখে দিই। তাহলে ডি সমান কি লেখা যাবে বলেন তো? তার মানে এখান থেকে আমরা বলতে পারি FD² = gm1m2, তাই তো? এটা 5 নম্বর সমীকরণটা ধরেন। তাহলে d² সমান কি লেখা যাবে, তাহলে d² = gm1
m2 ডিভাইডেড বাই যে এফটা নিচে চলে আসবে, এফটা নিচে চলে আসবে, ডি স্কোয়ার বের হয়ে গেল, তাই না? তাহলে আমরা যদি ডি বের করি তাহলে সুতরাং ডি সমান কি লেখা যাবে, ডি ইজিক্যাল টু, তাহলে উভয় পক্ষে বর্গমূল করে দিলে পারে স্কোয়ার কেটে যাবে, তাহলে এটা বর্গমূল হয়ে যাবে, নিচে যা আছে তাই এফ জি m1 m2। ওয়াও, এই যে আমি 5টা সূত্র বানাই ফেললাম এই একটা সূত্র থেকে, এই 1 2 3 4 5টা রাশি আছে, এই জন্য 5টা সূত্র হয়ে যাবে। এই 5টা সূত্র দিয়ে আপনাদের ম্যাথ আসতে পারে কিন্তু, হ্যাঁ, বিগত জিএসসি পরীক্ষাতেও আসছে, হ্যাঁ, স্কুলগুলোতেও এটা আসে কিন্তু। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আপনারা যারা একটু ভালো মনোযোগ দিয়ে পড়ালেখা করতে চান, ভালো করতে চান, এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেবেন, জীবন অনেক কাজে লাগবে, হ্যাঁ। তাহলে আমরা এইভাবে 5টা সূত্র দিয়ে কিন্তু অঙ্ক করতে পারি। আমি একটা সূত্র দিয়ে অঙ্ক একটা দেখাই, এই আকর্ষণ বল নির্ণয়ের সূত্রটা দিয়ে অঙ্ক একটা দেখাই। দেখেন, বললো যে ধরেন এরকম যে এই উদ্দীপকটা দেওয়া আছে, যে আমি একটু ছোট ছোট মানি নিই, ধরেন 2 কেজি এবং 3 কেজি ভরের দুইটা বস্তু পরস্পর থেকে ধরেন 500 সেন্টিমিটার দূরে অবস্থিত, 100 সেন্টিমিটার 1 মিটার। তো আমি বলছি যে ভরগুলো যদি গ্রামেও থাকে এটাকে কেজিতে কনভার্ট করতে হবে, দ্রুত যে সেন্টিমিটার মিলিমিটারও থাকে এটাকে মিটারে কনভার্ট করতে হবে। বললো যে আকর্ষণ বল এফ ইকাল টু হোয়াট, যেখানে জি এর মান দেওয়া আছে ধরেন 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই মানটা সাধারণত দেওয়াই থাকবে কোশ্চেনে, ঠিক আছে? তো মুখস্থ রাখতে হবে। তাহলে আর এই যে মানটা কেমনে বের করছে, আপনাদের কোশ্চেন আসতে পারে, স্যার এই মানটা কেমনে আসলো, হ্যাঁ? তো এটা বিজ্ঞানীরা একটা ব্যাপক পরীক্ষা করে এটা করছে। আসলে এটা এক কথায় বলা যাবে না, এটা উচ্চতর ক্লাসে হায়ার স্টাডিতে এইচএসসিতে যায় এটার প্রমাণটা পাবেন আপনারা, অনেক বড় একটা পরীক্ষা আছে। এবং সব বিজ্ঞানীর সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ মহাকর্ষের ধ্রুবকের মান এটা 6 পয়েন্ট। ধ্রুবক কী জিনিস তো জানেন, যার মান কোনো চেঞ্জ হয় না। যেমন ধরেন 2 টাকা, আমাদের ঢাকাও 2 টাকা 2 টাকায় মান, আমার ঈশ্বরদী গেলেও 2 টাকা 2 টাকায়, রাজশাহী গেলে 2 টাকা, এই গোপালগঞ্জ গেলেও 2 টাকা 2 টাকা, বরিশালে গেলেও 2 টাকা 2 টাকা। এটা হচ্ছে ধ্রুব জিনিস, হ্যাঁ। তো যাই হোক, তাহলে এটা হচ্ছে মহাকর্ষের ধ্রুবক। এখন এই অঙ্কটা আমি একটু করি, যে যেমন ধরেন একটা উদ্দীপক দেওয়া হলো যে দুইটা বস্তুর ভর দূরত্ব দেওয়া আছে, আকর্ষণ বল নির্ণয় করে। এখন কিভাবে করব? এই ফিজিক্সের ম্যাথ করার নিয়ম হচ্ছে আপনার এইভাবে লিখতে হবে, কী কী দেওয়া আছে এটা লিখতে হবে। ধরুন আমি লিখি যে দেওয়া আছে কি দেওয়া আছে, প্রথম বস্তুর ভর m1 = কি দেওয়া আছে 2 কেজি 2 কেজি লেখেন। দ্বিতীয় বস্তুর ভর কি, এটা m2 = কয় কেজি 3 কেজি, ঠিক আছে? তো মধ্যবর্তী দূরত্ব ডিস্টেন্স d দ্বারা প্রকাশ করা কবে, কত 500 সেন্টিমিটার। আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার, 100 দিয়ে ভাগ করলে 5 মিটার হয়ে গেল। ক্লিয়ার? আমি বলছি এই দূরত্বগুলো সেন্টিমিটার বা যাই থাকে এটা মিটারে নিয়ে আসতে হবে। আচ্ছা, আকর্ষণ বল এফ ইকাল টু হোয়াট, এদের মধ্যে আকর্ষণ বল এফ ইজিক্যাল টু হোয়াট, এটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? এটা দেওয়া আছে। এখন এই যে সূত্রটা তাহলে কীভাবে করবেন দেখেন, আমরা জানি, লেখেন যে আমরা জানি, আমরা তো অনেক কিছু জানি, হাজারো জানার ভিড়ে যে জানাটা এখানে লিখতে হবে যে আমরা জানি এফ ইজিক্যাল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, শেষ। তো জি এর মান বসায় দেন 6.673 × 10⁻11, হ্যাঁ, গুণন m1 এর মান কত, m1 সমান হচ্ছে 2 কেজি, গুণন m2 এর মান কত, m2 হচ্ছে 3 কেজি, ডিভাইডেড বাই ডি কত, দূরত্ব হচ্ছে 5 মিটার, 5 স্কোয়ার, 5 × 5 = 25 আসবে। এই হচ্ছে আকর্ষণ বল, এবং বলের একক নিউটন আমি বলছিলাম, লাস্টে আমি নিউটন লিখে দেবো, এককগুলো এখানে না লিখলেও সমস্যা নেই। তাহলে এই যে এইভাবে অঙ্কটা, এখন আমরা এই অঙ্কটা জেনারেল ক্যালকুলেটর দিয়ে করতে পারি, সায়েন্টিফিক ক্যালকুলেটর আপনাদের লাগবে। আপনাদের জিএসসিতে এখন ইউজ করতে দেয় হয়তো, বা অনেক সময় দেয় না কিন্তু। আর আমাদের যখন বৃত্তি পরীক্ষা হয় তখন জেনারেল ক্যালকুলেটর ইউজ করতে দিত না, কোনো ক্যালকুলেটর নট অ্যালাউ। হ্যাঁ, আমি যখন বৃত্তি পরীক্ষা দিয়েছি আমাদের কোনো ক্যালকুলেটর অ্যালাউ ছিল না কিন্তু। তো যাই হোক, এটা আমি জেনারেল ক্যালকুলেটর দিয়েও করতে পারবেন, সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়েও করতে পারেন। আমি আমার এই ক্যালকুলেটরটা দিয়েই করতেছি, দেখেন আমার এই ফোনের। তো এখানে আমি জেনারেল ক্যালকুলেটর দিয়ে কীভাবে অঙ্কটা করতে পারি এটা একটু বলে দিই। আপনারা করবেন কি, যে এই মানটা এই 3টা গুণ দিবেন, গুণ দিয়ে 5 স্কোয়ার দিয়ে ভাগ করবেন, ভাগ করে যা ভাগ পাওয়া হবে গুণন 10⁻11 পাশে রেখে দেবেন, মানে 10⁻11 এর গায়ে হাতই দিবেন না, ওরকমই রাখবেন। তাহলে আমরা জেনারেল ক্যালকুলেটর দিয়ে অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে দেখেন কি আসবে, যে 6.673 × 3 × 6, হ্যাঁ, এই যে এটা মান আসে। আচ্ছা, এটা কি দেখা যাবে? মনে হয় না। আচ্ছা, যাই হোক, 40 পয়েন্ট আমি একটু লিখে ফেলি, দেখেন 6.673 × 3 × 6, এটাকে গুণ করলে আসবে হচ্ছে 40.038,
আর 5 5 25 গুণন এই যে 10 টু দি পাওয়ার -11 একে পাশে রেখে দিলাম, শেষ। এখন কি করব, এটা দিয়ে এটাকে ভাগ করে দেব, অ্যান্সার ভাগ 25 ইজিক্যাল টু এই যে দেখেন কি মান আসছে, তাহলে 1.60 এই মান আসলো 1.60152 আর গুণন এই 10 টু দি পাওয়ার -11 রয়ে গেছে এত, শেষ, এত নিউটন। দিস ইজ আনসার। এভাবে আমরা সহজেই আকর্ষণ বল বের করতে পারি। এটা জেনারেল ক্যালকুলেটর দিয়ে আমি করলাম, আমার কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগে নাই। তবে আপনারা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়েও করতে পারবেন, মানটা একটু আলাদা আসবে, দশমিক এদিক সেদিক হবে, মূল জিনিস একই আসবে, ঠিক আছে। আপনারা একটু বাসায় দেখবেন সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে এত গুণন 10 টু দি পাওয়ার -11 এটা দিলে। আমি যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়েই করি, দেখেন সায়েন্টিফিক ক্যালকুলেটর যেটা আসে মান, যে ইন্টু সায়েন্টিফিক ক্যালকুলেটর কি আসে দেখেন, ওইটাকে একদম ডাইরেক্ট 40.038038 গুণন 10 টু দি পাওয়ার -11। আমার ক্যালকুলেটার এইভাবে আমি 10 টু দি পাওয়ারে নিয়ে আসছি, আমার মোবাইলের ক্যালকুলেটার। এটা যা আসলো অ্যান্সার এত ভাগ আপনার 25, ওই একই আসতেছে, সায়েন্টিফিক ক্যালকুলেটার করে একই আসলো। হ্যাঁ, তো এইভাবে, ঠিক আছে, আমরা এইভাবে সহজে আকর্ষণ বল বের করে নিয়ে আসতে পারি। ক্লিয়ার? যখন মানগুলো একটু বড় হবে, হ্যাঁ, তখন অবশ্যই তো সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন সহজ। এটা একটা অঙ্ক, আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। এখন ধরুন এই অঙ্ক থেকে আরও কীভাবে অঙ্ক আসতে পারে, এরকম, এর আকর্ষণ বল এত নিউটন আসলো, ধরুন এরকম একটা অঙ্ক আসে যে ধরেন এরকম অঙ্ক আসতে পারে যে এদের মধ্যবর্তী আকর্ষণ বল দিয়ে দিল 1.60152 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন। বলো যে আকর্ষণ বল এদের মধ্যে এত দেওয়া আছে, দ্বিতীয় বস্তুর ভর দেওয়া আছে 3 কেজি, মধ্যবর্তী দূরত্ব 500 সেন্টিমিটার, প্রথম বস্তুর ভর নির্ণয় করো। তাহলে এটা পারবেন না, প্রথম বস্তুর ভর ওই যে কমন সূত্র দিয়ে করে ফেলবেন। হ্যাঁ, একদম কমন একটা সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলবেন। কি হবে বলেন তো, এটা যে সূত্রটা আমি বলি, সূত্রটা কি হবে, যে আমরা জানি m1 = fd² ডিভাইডেড বাই gm2। আমরা মানগুলো বসাই দিলে m1 এর মান বের হয়ে যাবে। একইভাবে m2 মানও বের করতে পারবেন যদি m2 মান দেওয়া থাকে, বা দূরত্বের মানও বের করতে পারবেন যদি দূরত্ব বলে, যে সব কিছু দেওয়া আছে দূরত্ব দেওয়া নেই। m1 ধরেন ওই 2 কেজি দেওয়া আছে, ঠিক আছে, m1 2 কেজি দেওয়া আছে, দূরত্ব d = হোয়াট, এটা নির্ণয় করো। একইভাবে এই সূত্রগুলো থেকে, যে আমি 5টা সূত্র লিখে দিয়েছিলাম, এইভাবে আপনারা আশা করি এই সূত্রগুলো থেকে অঙ্কগুলো করতে পারবেন। বাসায় একটু প্র্যাকটিস করবেন কাইন্ডলি, হ্যাঁ, একটু সময় দিতে হবে বাসায়, হ্যাঁ, নাহলে তো ভালো করতে পারবেন না, তাই না? তো ক্লাসগুলো আপনার জন্য একটা শক্তিশালী সহায়ক হিসাবে থাকবে, পাশাপাশি একটু বাসায় সময় দিবেন। ওকে, তাহলে আমরা এইভাবে সহজে কিন্তু নিউটনের মহাকর্ষ সূত্র অঙ্কগুলো করতে পারবো। অনেকে একটু ভয় পায়, এটা ভয়ের কিছু নাই, একটু ডেডিকেটিভ হইলে কিন্তু সহজে আনন্দের সাথে এটা পারবেন। এখন আসেন একটা কথা ওই যে বলতেছিলাম যে এমসিকিউতে আসে যে বস্তু ভরের গুণফল যদি দ্বিগুণ করা হয় আকর্ষণ বল কি হয়ে যাবে, দ্বিগুণ বেড়ে যাবে, এখন সমানুপাতিক। ভরের গুণফল যদি 3 গুণ করা হয় আকর্ষণ বলের, হ্যাঁ, তাহলে এদের ভরের গুণফল যদি 3 গুণ করা আকর্ষণ বল 3 গুণ হয়ে যাবে সমান হারে। এখন যদি বলেন যে দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে 1/2², তার মানে কি দাঁড়াবে 1/4, 4 ভাগের 1 ভাগ। আকর্ষণ বল 4 ভাগের 1 ভাগ কমে যাবে, আগে যা ছিল তার 4 ভাগের 1 ভাগ হয়েছে। হ্যাঁ, দূরত্ব যদি 3 গুণ করি 1/3², 9 ভাগের 1 ভাগ। হ্যাঁ, আবার দূরত্ব যদি 5 গুণ করি তাহলে 1/5², তার মানে 25 ভাগের 5², 25 ভাগের 1 ভাগ। এইভাবে আকর্ষণ বল দূরত্বের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে, ঠিক আছে, দূরত্বের ব্যস্ত অনুপাতে আকর্ষণ বল বর্গের ব্যস্ত অনুপাতে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা আমরা এখন নিউটনের মহাকর্ষ সূত্রে ব্যাখ্যা, প্রমাণ, অঙ্ক এগুলা ক্লিয়ার। এখন চলে আসবো আমরা অভিকর্ষ ত্বরণ নিয়ে কথা বলবো। ওকে, আসুন অভিকর্ষ ত্বরণ কাকে বলে, আমি লিখে ফেলছি অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণ জানার আগে আমাদেরকে ত্বরণ সম্পর্কে একটু ধারণা নিতে হবে। ত্বরণ যেটাকে ইংলিশে অ্যাসেলারেশন বলে, হ্যাঁ, ইংলিশে অ্যাসেলারেশন বলা হয়। এই জন্য ত্বরণকে সাধারণ ত্বরণকে বা রৈখিক ত্বরণটাকে স্মল এ দ্বারা প্রকাশ করে। ক্লিয়ার? ত্বরণ কিভাবে, যেমন ধরেন কোন একটা বস্তু, ধরেন এই একটা বস্তু এটা চলতেছে,
এই বেগ যে বৃদ্ধি পাবে, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। কোনো বস্তু যে চলতেছে, যে প্রতি সেকেন্ডে বেগ পরিবর্তন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এটাকেই ত্বরণ বলা হয়। ক্লিয়ার? তো এই ত্বরণটাই আমরা যখন অভিকর্ষ বলের ক্ষেত্রে হবে তখন তাকে বলা হবে অভিকর্ষ ত্বরণ বা মাধ্যাকর্ষণ ত্বরণও বলা হয়। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে বললাম যে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, রৈখিক ত্বরণ। এটা আসলে কয়েকটা কথা আছে, ত্বরণ, মন্দন। হ্যাঁ, এটা আপনাদের এই ক্লাস আলোচনা নেই, ঋণাত্মক বেগ হ্রাসের হারটা হলে মন্দন। আচ্ছা, যাই হোক, তাহলে বেগ বৃদ্ধির হার যেমন ত্বরণ, তো অভিকর্ষ বলের প্রভাব মুক্ত। অভিকর্ষ কি? অভি মানে পৃথিবী, পৃথিবী যে আকর্ষণ করতেছে, যে বলে আমি যদি এই মার্কারটা ছেড়ে দিই তাহলে নিচে চলে যাবে। কিসের কারণে? অভিকর্ষ ত্বরণের, অভিকর্ষ বলের কারণে বা ত্বরণ। তাহলে অভিকর্ষ বলের প্রভাব ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি আবার বলতেছি, তাই এটা অভিকর্ষ বলের প্রভাবে হয়, যেন নাম হয়েছে অভিকর্ষ ত্বরণ। ধরেন মিস্টার কয়ের প্রভাবে হলে নাম হয়তো ক ত্বরণ। হ্যাঁ, স্মার্টের প্রভাবে হলে মিস্টার স্মার্ট ত্বরণ, সাপোজ এরকম। তাহলে অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটাকে আমি একটু বলি, যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এটা কিন্তু সৃজনশীল কথায় আসে। হ্যাঁ, এবং অভিকর্ষ ত্বরণ যেমন ধরেন আমি একটা বস্তু এখান থেকে ছেড়ে দিলাম, তাহলে ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড, এইভাবে বস্তুর বেগ বৃদ্ধি থাকবে। তো বিজ্ঞানের গবেষণা করে দেখছে প্রতি সেকেন্ডের 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এই হারে বাড়তে থাকে। তাহলে প্রথম সেকেন্ডে 9.1 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড 9.8 ইন্টু 2, হ্যাঁ, মিটার পার সেকেন্ড স্কয়ার এই হারে বৃদ্ধি পেতে থাকবে। প্রতি সেকেন্ডে এই বেগ বৃদ্ধির হারকে কোনো বস্তুর কি ত্বরণ বলা হবে। আর অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তো এই অভিকর্ষ ত্বরণ তাহলে জি কি? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ, বেগ বাই সময়। হ্যাঁ, আমি এটা যদি বাংলায় লিখি তাহলে বেগ বাই সময়। ঠিক আছে? তো বেগ সমান আবার কি লেখা যায়? বেগ সমান লেখা যায় সরণ বাই সময় ডিভাইডেড বাই সময়। ঠিক আছে? তাহলে এখন এখান থেকে সরণ বাই সময়, তার মানে দাঁড়াবে সরণ বাই সময় স্কয়ার। বুঝতে পারছেন? তো সরণের একক কি? সরণ হচ্ছে একটা দূরত্ব বোঝায়, দূরত্বের একক মিটার, আর সময়ের একক কি? সেকেন্ড, আমরা জানি ms স্কয়ার। এই যে মিটার পার সেকেন্ড, এখান থেকে আপনারা লিখতে পারেন, আমরা লিখতে পারি m, এসটা উপরে চলে আসলে কি হয়ে যাবে? s⁻²। এই জন্যই হচ্ছে আপনার অভিকর্ষ ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। যে এককটা কীভাবে আসলে এটা একটু আমি দেখাই দিলাম। মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এভাবে হচ্ছে অভিকর্ষ ত্বরণের একক আসে। ক্লিয়ার? তাহলে আমরা অভিকর্ষ ত্বরণ কি সেটাও জেনে গেলাম আশা করি। তাহলে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হতে পারে, কারণ পৃথিবীর আকর্ষণটা, পৃথিবী একদম সুষম গোলক না, আমরা জানি দুই পাশে চাপা, মাঝখানে টেপা। তো এই জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ বিভিন্ন হয়। তবে আদর্শ মানটা ধরে নেওয়া হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা অভিকর্ষ ত্বরণের আদর্শ মান। হ্যাঁ, পৃথিবীর আকর্ষণ বলে। তো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা দ্বারা কী বোঝায়? বোঝায় যে প্রতি সেকেন্ডে পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করলে এর বেগ 9.8 মিটার করে বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের বলতে যেটা বুঝি। হ্যাঁ, 9.8 প্রতি সেকেন্ডে 9.8 মিটার করে বেরোতে। তাহলে প্রথম সেকেন্ড 9.8 হলে দিতেন না 2 × 9.8, তৃতীয় সেকেন্ড 3 × 9.8, হ্যাঁ, চতুর্থ সেকেন্ডে 4 × 9.8। এই যে এইভাবে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পায়। এখন এখান থেকে একটা কোশ্চিন আসে, অভিকর্ষ ত্বরণের রাশিমালা নির্ণয় করো। হ্যাঁ, কোশ্চিনটা আমি একটু লিখতেছি, দেখেন। ওকে, দেখেন এই অভিকর্ষ ত্বরণ থেকে কী টাইপের কোশ্চিন আসছে বিগত জিএসসিতে, এরকম টাইপের কোশ্চিনগুলো আসতে পারে যে অভিকর্ষ ত্বরণের গাণিতিক ব্যাখ্যা দাও। আবার আসে যে প্রমাণ করো যে G=gm/d², এটাই কিন্তু অভিকর্ষ ত্বরণের রাশিমালা। আরেকটা, এটা কিন্তু মানে কি বলবো, এটা মানে সুপার ডুপার ইম্পর্টেন্ট, এটা ট্রিপল স্টার দিয়ে দেন, যে প্রমাণ করো যে অভিকর্ষ ত্বরণ মানে বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে? অভিকর্ষ বস্তু নিরপেক্ষ হলে স্থান নিরপেক্ষ না, এই প্রমাণটা আমরা একটু দেখি। এই তিনটা কোশ্চেনে একই উত্তর হবে, এবং এই কোশ্চেনটাই অনেকে বুঝতে পারে না যে বস্তু নিরপেক্ষ হলেও। আচ্ছা, এই কথা একটু বুঝাই দিই যে অভিকর্ষ ত্বরণের মান, অভিকর্ষ ত্বরণ কাকে বলে জানলাম, মাধ্যাকর্ষণ ত্বরণ কাকে বলে। বস্তু নিরপেক্ষ হলে মানে বস্তুর ধার ধারে না, এটা ছোট বস্তু হোক, বড় বস্তু হোক, মোটু বস্তু হোক, পাতলা বস্তু হোক, হ্যাঁ, কম ভর হোক, বেশি ভর হোক, প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ একই, বস্তুর উপর নির্ভর করে না। কিন্তু স্থান নিরপেক্ষ নয়, স্থানের উপর নির্ভর করে। নিরপেক্ষ মানে ওর ধার ধারে না,
আমরা বলি না নিরপেক্ষ দল, কোনো দলের মধ্যে নাই, তাই না? এরকম একটা ব্যাপার। তাহলে অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলে বস্তুর ভরের উপর নির্ভর করবে না, কিন্তু স্থানের উপর নির্ভর করে। কেন? কারণ পৃথিবীতে পোড়া সুষম গোলক নয়, আমরা জানি। হ্যাঁ, আমরা একটু জানি, আমি আবার দেখাচ্ছি যে পৃথিবীর আন্ডামার্কা চেহারা, এর দুই পাশে চাপা, মাঝখানে কিন্তু একটা একটু ট্যাপা, তাই না? আমি এইভাবে বলতে পারি। তাহলে ধরেন মোটামুটি এটা কিন্তু পৃথিবী, সুষম গোলক নয়। হ্যাঁ, তাহলে এটা যদি পৃথিবী হয়, এটা কেন্দ্র, তাহলে এটা হচ্ছে এর মেরু অঞ্চল, দুইটা মেরু একই দূরত্ব এখান থেকে, আর এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। ক্লিয়ার? তাহলে দেখেন মেরু দূরত্ব কম, তাহলে দূরত্ব কম হলে আকর্ষণ কী হবে? বেশি হবে। দূরত্ব বেশি হলে, দূরত্ব কম হলে আকর্ষণ বেশি, ওই যে দূরত্বের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, আবার কি হয় যে দূরত্ব বাড়লে আকর্ষণ কমে, তার মানে এখানে যে ওই একটা বস্তুর যে আকর্ষণ হবে, এখানে ওই বস্তুটা আসলে আকর্ষণটা কমে যাবে। ক্লিয়ার? এটাই হচ্ছে। আবার আরও উপর উঠলে আরও কমে যাবে, কারণ দূরত্ব আরও বেড়ে যাবে। এটা একটা কথা, ঠিক আছে? তাহলে আমরা এই প্রমাণটা একটু দেখে ফেলি যে কীভাবে লেখা যায় অভিকর্ষ ত্বরণ রাশিমালা ব্যাখ্যা। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, ধরেন এটা একটা পৃথিবী, তাহলে পৃথিবীর ভরটাকে আমরা ধরেন পৃথিবীর ভরটাকে আমি ক্যাপিটাল এম ধরলাম, আর এইখানে ধরেন একটা বস্তু আছে স্মল এম, যেহেতু বস্তুর ভর ছোট স্মল এম ইউজ করবো আমরা। আর পৃথিবী বড়, পৃথিবীটা ছোট নেই, যেন ভরকে ক্যাপিটাল এম ধরা। হ্যাঁ, এখন এদের মধ্যবর্তী দূরত্ব ধরেন, এই মধ্যবর্তী দূরত্বটা ধরেন ডি, ঠিক আছে? মধ্যবর্তী দূরত্ব ডি। তারা একজন আরেকজনকে কি করতেছে? আকর্ষণ করতেছে নিশ্চয়ই, এই বলে। সেই নিউটনের মহাকর্ষের সূত্র অনুযায়ী প্রমাণ হয়ে যাবে। দেখেন, জাস্ট M1 এর জায়গায় ক্যাপিটাল এম, M2 এর জায়গায় স্মল এম। আমরা সহজেই এই সূত্রটা প্রমাণ করে দিতে পারবো। ওকে, দেখেন নিউটনের মহাকর্ষের সূত্রের ফরম্যাটে আমি বানাই ফেলছি। তাহলে এখন এটা কিভাবে প্রমাণ করবেন? দেখেন, এই যেভাবে লিখতে পারি যে ধরা যাক, এই চিত্রটা আগে লিখবেন, ধরা যাক ক্যাপিটাল এম ইজ ইকাল টু পৃথিবীর ভর, হ্যাঁ, তারপর স্মল এম ইকাল টু পৃথিবীর পৃষ্ঠে বস্তুর ভর, হ্যাঁ, পৃথিবী পৃষ্ঠে বস্তুর ভর, স্মল ডি ইকাল টু পৃথিবী বস্তুর মধ্যবর্তী দূরত্ব, আমি সংক্ষেপে লিখলাম মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, শুনে একটু পরে লিখে নিন, পৃথিবী ও বস্তুর মধ্যবর্তী দূরত্ব ডি। আচ্ছা, যদি এদের মধ্যে আকর্ষণ বল, যদি এদের মধ্যবর্তী আকর্ষণ বল এফ হয়, তবে নিউটনের সূত্রানুসারে কি হবে? এফ ইজ ইকাল টু ক্যাপিটাল জি M1 M2, M1টা হচ্ছে ক্যাপিটাল এম, M2 হচ্ছে স্মল এম, ডিভাইডেড বাই ডি স্কয়ার। শেষ। হ্যাঁ, এফ ইকাল টু জি এম এম ডিভাইডেড বাই ডি স্কয়ার। হ্যাঁ, এখন আসেন, এই যে এফ হচ্ছে ফোর্স, হ্যাঁ, আকর্ষণ বল বা অভিকর্ষ বল অনেক সময় বলা হয়। তো এই এফ সমান নিউটনের গতির আসলে বলের তিনটা সূত্র আছে, আমরা অনেক জানি। এই দ্বিতীয় সূত্র অনুযায়ী এফ সমান mg লেখা যায়, এফ সমান এম এ বা এফ সমান mg লেখা যায়। আমরা অনেক সময় একটা ম্যাথ করতে গেলে ওর ভিতরে আরেকটা সূত্র আসে না, আপনাদের ওই 4.1 বীজগণিতের অঙ্কগুলো করতে গেলে একটা সূত্রের মধ্যে আরেকটা সূত্র, ঠিক এখানে আরেকটা আসবে। তো এফ সমান কি লেখা যাবে? বা এফ সমান স্মল এম স্মল জি, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ডি স্কয়ার। সাইন নোট দিয়ে নিতে পারেন, যেহেতু এফ ইজ ইকাল টু এম জি। ওকে এভরিবডি, এফ সমান এম জি, জাস্ট এফ সমান এম জি জায়গায় এম জি বসেছে, এই সমান এই জি যা আছে তাই। তাহলে উভয় পক্ষ স্মল এম যদি কেটে যায়, এই স্মল এম বাদ হয়ে যাবে। হ্যাঁ, এভাবে কাটা যাবে, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। সুতরাং জি ইকাল টু কি দাঁড়ালো? ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ডি স্কয়ার। ওয়াও, এই যে সেই আমাদের প্রমাণ হয়েছে। এটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণের গাণিতিক ব্যাখ্যা বা অভিকর্ষ ত্বরণের রাশিমালা GM ভাগ ডি স্কয়ার। হ্যাঁ, এটাই হচ্ছে শেষ। আমাদের সুন্দর করে এই চিত্র অনুযায়ী আমি বর্ণনাগুলো লিখে ফেললাম। ক্লিয়ার? এই চিত্রটা এঁকে নেবেন ফার্স্টে, তাহলে আর একটু ইজি হবে। তাহলে এখন দেখেন, তাহলে আমরা এভাবে অভিকর্ষ ত্বরণের রাশিমালা নির্ণয় করি। এখন এই যে 3 নম্বর যে কোশ্চেনটা, অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ স্থান নিরপেক্ষ নয়, কথাটা বুঝেন। তাহলে এই সমীকরণটা লেখার পর দেখেন যে এই সমীকরণের ডান দিকে কীভাবে লিখবেন, যে ডান দিকে বস্তুর ভর স্মল এম এখানে কি আছে? এই বস্তুর ভর এই যে স্মল এম, হ্যাঁ, এই বস্তুর ভরটা এখানে কি আছে? নাই। তার মানে জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। হ্যাঁ, তাহলে বস্তু নিরপেক্ষ হয়ে গেল। হ্যাঁ, ধারে না, ভরের উপর নির্ভর করে কার উপর? 3টার উপরে, জি এর উপর, এম এর উপর, ডি এর উপর।
এই তিনটা জিনিসের উপর। তো ক্যাপিটাল জি কি, মহাকর্ষীয় ধ্রুবক, এর একটা মান আছে 6.673। তারপর ক্যাপিটাল এম কি, এটাও পৃথিবীর ভর, এরও পৃথিবীর ভরটা ধ্রুবক 5.2924 × 10⁻²⁴, হ্যাঁ, এরকম একটা মান আছে কেজি। এই পৃথিবীর যে ভর আসে এটাও কিন্তু ধ্রুবমান। পৃথিবীর এমন না যে আজ থেকে 100 বছর আগে যা ভর ছিল এখন ভর চেঞ্জ হয়ে গেছে, তা না। তাহলে মহাকর্ষের ধ্রুবকও ক্যাপিটাল জি, এটা ধ্রুবমান, এর কোনো চেঞ্জ নাই। পৃথিবীর ভর ক্যাপিটাল এম, এরও কোনো চেঞ্জ নাই। সো এই দুটোর উপর তার নির্ভর করবে না, হ্যাঁ জি। কিন্তু এই যে দূরত্বটা চেঞ্জ হতে পারে, হ্যাঁ, মেরু অঞ্চলে গেলে দূরত্ব কম বেশি হতে, দূরত্ব বেশি, একটা পাহাড়ে উঠলে দূরত্ব আরও বেশি হতে পারে। এরকম একটা পাহাড়ে ধরেন উঠলো, তাহলে এই কেন্দ্র থেকে দূরত্ব আরও বেড়ে যাবে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে জি এর মান অবশ্যই চেঞ্জ হবে। তার মানে কি আর উপর নির্ভর করতেছে, এই দূরত্বের উপর জি এর মানটা নির্ভর করতেছে। ক্লিয়ার? এই দূরত্বের উপর নির্ভর করতেছে। এই জন্য আমরা বলতেছি যে অভিকর্ষ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ স্থান, দ্রুত মানে অবস্থান, কোথায় অবস্থিত, কত দূরে অবস্থিত। এই জন্য সুতরাং আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। এই কথাটা লাস্টে লিখে দেবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের রাশিমালা বা এই সূত্রটা হয়ে গেল। এখন আসেন, আমি এই যে পৃথিবীর বিভিন্ন স্থানে বিজ্ঞানীরা জি এর মান নির্ণয় করছে। আমি আগেই বলছিলাম জি এর আদর্শ মান হচ্ছে অভিকর্ষ ত্বরণ বা মধ্যাকর্ষণ ত্বরণ, জি এর আদর্শ মান 9.8 m/s²। ঠিক আছে? এখন মেরু অঞ্চলের জি এর মান, এটা হচ্ছে মেরু অঞ্চলের জি এর মান হচ্ছে 9.83 m/s²। হ্যাঁ, এটা আমরা জানি মেরু অঞ্চল। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, এখানে জি এর মান হচ্ছে 9.78 m/s²। এটা কিন্তু আপনাদের লাগবে। ঠিক আছে? এটা কিন্তু এমসিকিউতে আসে। আচ্ছা, আর এই যে মেরু আর বিষুবীয় অঞ্চল, এটা বিষুবীয় অঞ্চল, এর মাঝের যে অঞ্চলটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। এখানে মেরু থেকে দূরত্ব বেশি, আবার বিষুব অঞ্চল দূরত্ব কম। এখানে জি এর মান হচ্ছে 9.79 m/s²। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখছেন এই যে তিনটা মান, আর কেন্দ্রে জি এর মান, পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, হ্যাঁ, m/s²। একক লিখলে আর না লিখলে একই কথা। কেন্দ্রে জি এর মান হয়ে যাবে কত? 0। ঠিক আছে? এই মান 3টা 4টে, এটা কিন্তু এমসিকিউতে আসে, অনেক আসে। তাহলে আমরা দেখলাম পৃথিবীর কেন্দ্র থেকে মেরুর দূরত্ব সবচেয়ে কম, যে কারণে মেরু অঞ্চলে এই পৃথিবীর জি এর মান সবচেয়ে বেশি 9.83। বিষুব অঞ্চলে দূরত্ব সবচেয়ে বেশি, এখানে জি এর মান 9.78। ক্রান্তীয় অঞ্চলে মেরু থেকে দূরত্ব বেশি কিন্তু বিষুব অঞ্চল থেকে দূরত্ব কম, এই জন্য 9.79 m/s²। পৃথিবীর কেন্দ্রে জি এর মান একদম নাই, জি এর মান 0। ঠিক আছে? এই মানগুলো একটু এমসিকিউ এর জন্য আসবে। এখন আসেন ভর আর ওজন, এই টপিকটা পরে আজকে শেষ করে দেব। ঠিক আছে? ওকে, এখন আমরা ভর আর ওজন জানবো। আচ্ছা, তার আগে একটু এখানে একটা বিষয় বলি, যেহেতু এই যে বস্তুর ভর মানে অভিকর্ষ স্থান, বস্তু নিরপেক্ষ হলে স্থান নিরপেক্ষ না। এই জন্য আমরা যদি বিজ্ঞানী গ্যালিলিও এই পরীক্ষাটা করছে যে বায়ুশূন্য স্থানে একটা গিনি আর একটা পালক, হ্যাঁ, বায়ুশূন্য, কোনো বায়ু নেই, গিনি অনেক ভারী জিনিস, পালক তো একদম পাতলা জিনিস, এটাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে দেখার সময় যাই একই সময় এই দুটা নিচে এসে পড়বে। কারণ এই অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। এটা কিন্তু বিজ্ঞানী গ্যালিলিও এই পরীক্ষাটা করায় দেখেছে, গিনিয়ান পালক পরীক্ষা বলা হয় এটাকে। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান প্রত্যেক বস্তুর ক্ষেত্রে একই জায়গায় একই থাকবে। ঠিক আছে? এটা ক্রান্তীয় অঞ্চলেও এরকম, হ্যাঁ, যে বস্তুতে একই হবে, বিষুবীয় অঞ্চলে একটা হবে, মেরু অঞ্চলে ওরকম বলে আকর্ষণ করবে। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ স্থানের উপর নির্ভর করে। এখন আসেন ভর আর ওজন। ভর কাকে বলে? আমরা সাধারণত বাজারে যাই বলি যে ভাই 5 কেজি ওজনের একটা মাছ দেন তো, বা মিস্টার কয়ের ওজন বলি 50 কেজি। এটা আসলেও যদি ওজন বলে প্রকাশ করি যে 5 কেজি ওজনের মাছ দেন, কিন্তু বিজ্ঞানের ভাষায় এটা একটা রং কথা, একটা ভুল কথা। ঠিক আছে? হ্যাঁ, যদি আমরা বাস্তবে হিসাব নিকাশের ক্ষেত্রে ওজন বলতে ভরকে বোঝাবো, কিন্তু বিজ্ঞানে অর্থাৎ আমাদের ফিজিক্সে ভর আর ওজন সম্পূর্ণ আলাদা। ভর কি? কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণকে তার ভর বলা হয়। কোনো বস্তুতে মোট পদার্থ, আমি ভরের সংখ্যা আবার বলতেছি, কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণকে ওই বস্তুর ভর বলে। আমার ভিতরে যত জিনিস আছে সবগুলো পরিমাণ হচ্ছে আমার ভর। ভরের ইংলিশ হচ্ছে ম্যাস, একে এম দ্বারা প্রকাশ করে, আর ভরের একক কেজি আমরা জানি। হ্যাঁ, আচ্ছা, ভর মাপা হয় সাধারণ ইক্তি দিয়ে। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, ওজন আসে না। ওজন কি? ওজন হচ্ছে পৃথিবী তার কেন্দ্রের দিকে কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে ওজন বলে। ওজন এক ধরনের বল। ক্লিয়ার?
আমি আবার বলতেছি, পৃথিবী তার কেন্দ্রের দিকে কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বলে। সংখ্যা ক্লিয়ার। ওজনকে ডাব্লিউতে ওয়েট, ওয়েট মানে ওজন, ওজনকে ডাব্লিউ দ্বারা প্রকাশ। এর একক হচ্ছে নিউটন, যেহেতু ওজন এক ধরনের বল। আর ওজন মাপা হয় কি দিয়ে? স্প্রিং নিক্তি দিয়ে। ক্লিয়ার? ওটা মাপা হয় সাধারণ নিক্তি দিয়ে, এটা মাপা হয় স্প্রিং নিক্তি দিয়ে। তো আমরা এইভাবে ভর আর ওজন বের করতে পারবো। তাহলে ওজন নির্ণয়ের একটা সূত্র আছে, ওজন ডাব্লিউ ইজ ইকাল টু এম জি, ভর গুণন অভিকর্ষ ত্বরণ। হ্যাঁ, এখান থেকে আমরা সহজে কোনো বস্তুর ওজন বের করতে পারবো। যেমন ধরুন বললো যে 5 কেজি ভরের কোনো বস্তুর ভর হচ্ছে যদি 5 কেজি হয়, হ্যাঁ, জি এর মান আদর্শ মান ধরেন কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, বা ধরেন 1 কেজি, আমি সংখ্যা একটু দ্রুত করে দিই। 1 কেজি ভরের কোনো বস্তুর ওজন কত? তাহলে ওজন ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এম এর মান 1 গুণন জি এর মান 9.8, তাহলে 9.8 নিউটন। 1 কেজি ভরের ওজন হবে 9.8 নিউটন। ঠিক আছে, 2 কেজি হলে 2 দ্বারা গুণ করে যে আসবে। ঠিক আছে, তো এইভাবে আমরা ওজন বের করতে পারি। ক্লিয়ার? পৃথিবীর যে কোনো স্থানে। এখানে একটা কোশ্চেন হয় আপনাদের, ভর ওজনের পার্থক্য। হ্যাঁ, এটা আমরা কীভাবে লিখতে পারি আমি মুখে বলে দিচ্ছি। আর পার্থক্য বলছিলাম যে আদর্শ নিয়ে হচ্ছে 3টা ছক করলে ভালো হয়। পার্থক্যের বিষয় ভর ওজন। পার্থক্যের বিষয়গুলো কি দেবেন? ফার্স্টে সংজ্ঞা দিবেন। হ্যাঁ, ভরের সংজ্ঞা, ওজনের সংজ্ঞা, একটা গেল। 2 নম্বর হচ্ছে প্রকাশ, ভরকে প্রকাশ করে এম দ্বারা, ওজনকে প্রকাশ করা হয় ডাব্লিউ দ্বারা। হ্যাঁ, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে একক, ভরের একক কিলোগ্রাম, ওজনের একক নিউটন। ঠিক আছে না? এই তো আরেকটা পরিমাপ। হ্যাঁ, ভরকে মাপা হয় সাধারণ নিক্তি দিয়ে, ওজনকে মাপা হয় স্প্রিং নিক্তি। হ্যাঁ, এই তো 4-5টা হয়ে গেল। আরেকটা দিতে পারতে যে রাশি। হ্যাঁ, মানে কি ধরনের রাশি? যে ভরটা হচ্ছে আপনার কি অদিক রাশি, এর কোনো দিক নির্ণয় করা দরকার না। ওজন হচ্ছে একটা দিক রাশি, কারণ এটার ক্ষেত্রে দিকও লাগবে, যে পৃথিবীর কেন্দ্রের দিকে কোন দিকে বল কাজ করতেছে। এই জন্য ওজনকে দিক রাশি বলা হয়, আর ভরকে অদিক রাশি, যেখানে দিক নির্দেশের দরকার হয় না। এভাবে আমরা সহজে ভর আর ওজনের পার্থক্য তৈরি করে ফেলতে পারি। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন। তো আজকে এই পার্ট পর্যন্তই থাক। হ্যাঁ, ভর আর ওজন পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে ভর ওজনের সম্পর্ক থেকে বাকি পার্টটা পড়াই দেবো। সেকেন্ডলি আরেকটা ক্লাস নেব। তো আশা করি আজকে যে পর্যন্ত বুঝিয়েছি আপনারা যারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি এই চ্যাপ্টারে আর সমস্যা থাকার কথা না। তারপরে যদি আপনাদের কোনো ডিমান্ড বা আরও কোনো ইনকোয়ারি থাকে, অবশ্যই আমার ক্লাসটা যেখানে আপলোড হবে নিচে লিখবেন, কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ সেই অনুযায়ী আপনাদের আবার উত্তর দিব। আর এইভাবে আমি বলছি তো পুরো বইটারই একটা ইনশাল্লাহ ভিডিও ক্লাসগুলো আপলোড করব। তো সবাই আমার ক্লাসগুলো শুনবেন, যদি ভালো লাগে আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে, যাতে সহজে নতুন ভিডিওগুলো পেতে পারেন, এবং লাইক দিবেন যদি ভালো লাগে, এবং কি কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর সঠিক শিক্ষা গ্রহণ এবং শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দেওয়া প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকে আমার চ্যানেল সম্পর্কে সবার মাঝে ছড়িয়ে দেবেন, সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাসের এখানেই সমাপ্তি টানছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও ক্লাস নিয়ে, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।